নমস্কার, গল্পকথকে আপনাদের স্বাগতম। আজ বেশ কয়েক সপ্তাহ ধরে গল্পকথক আপনাদের জন্য ধারাবাহিকভাবে নিয়ে আসছে স্যার আর্থার কোনান ডয়েলের অনবদ্য সৃষ্টি দ্য লস্ট ওয়ার্ল্ড গল্পটি। আজ সেই গল্পেরই সপ্তম পর্ব নিয়ে এসেছি আমরা। গল্পটি শুরু করার আগে খুব সংক্ষেপে আগের ঘটনা একটু বলে দিই। তবে তার আগে আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ রয়েছে। আপনারা আমাদের গল্প শুনছেন, কিন্তু অনেকেই লাইক কমেন্ট করছেন না। আমাদের গল্পের পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। এবার আসুন বলে দিই আগের পর্বে কি ঘটেছে। সাংবাদিক ম্যালন গ্ল্যাডিসের পছন্দের মানুষ হওয়ার জন্য কোনো রোমাঞ্চকর অভিযানে যেতে তৈরি হয়। খ্যাপাটে বিজ্ঞানী প্রফেসর চ্যালেঞ্জারের সাথে সাক্ষাৎ করে জানতে পারে দক্ষিণ আমেরিকার গহীন জঙ্গলে লুকিয়ে আছে এক হারানো জগৎ। কেমন সেটা জানার জন্য তৈরি হয় 4 সদস্যের এক অভিযাত্রী দল। আমাজন নদীর এক শাখা বেয়ে তারা গিয়ে পৌঁছল পায়ে চলা পথে। পাথুরে পথ আর বেত জাতীয় গাছের জঙ্গল ঠেলে তারা পৌঁছালেন একটা মালভূমির কাছে। চ্যালেঞ্জারের মতে এই সেই মালভূমি যার উপরে রয়েছে এক অবিশ্বাস্য হারানো জগৎ। একটা গাছ কেটে সেতু তৈরি করে মালভূমিতে প্রবেশ করলেন সবাই, কিন্তু কয়েক পা যেতে না যেতেই গাছটা ঠেলে খাদে ফেলে দিল গোমেজ। মূল স্থলভূমিতে ফিরে আসার আর কোনো উপায় রইল না। তার পরের দিন একের পর এক প্রাগৈতিহাসিক প্রাণীর মুখোমুখি হতে হতে তারা এগোতে লাগলেন। এমন সময় জন রকস্টন কিছু বিপদের আশঙ্কা করলেন। কি সেই বিপদ? আসুন ওদের সাথে আমরাও জানতে চেষ্টা করি কি সেই বিপদ। শুরু হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য লস্ট ওয়ার্ল্ড গল্পটির সপ্তম পর্ব। আমাদের চারপাশের রহস্যময় পরিবেশ আর বিপদ সম্বন্ধে জনের সাথে আমি একমত। গাছের ছায়ায় কেমন যেন একটা ছমছমে ভাব। ওদিকে তাকালে মনে আপনা আপনি কেমন একটা অজানা ভয় জন্মায়। যে দানব জন্তুগুলোকে আমরা চড়তে দেখলাম তারা আমাদের কোনো ক্ষতি করবে না বলেই ধরে নেওয়া যায়, কারণ ওরা তৃণভোজী। কিন্তু এই বিচিত্র জায়গায় হাজার রকমের ভয়ঙ্কর হিংস্র প্রাণী থাকতেই পারে। কোন ঝোপ বা পাথরের আড়াল থেকে যে কোন মুহূর্তে ওরা ঝাঁপিয়ে পড়বে তা কে জানে। প্রাগৈতিহাসিক জীবজন্তু সম্বন্ধে আমার খুব বেশি জানা নেই, তবে এটুকু মনে আছে একটা বইয়ে পড়েছিলাম যে ওদের মধ্যে কোনো কোনো জন্তু বিড়ালের ইঁদুর খাওয়ার মতো বাঘসিংহ ধরে খায়। তেমন প্রাণীর অস্তিত্ব এখানেও থাকা অসম্ভব নয়। জঙ্গলের মধ্যে দিয়ে ধীর গতিতে এগিয়ে চললাম আমরা। আমাদের ধীর গতির কারণ কিছুটা জন আর বাকিটা 2 প্রফেসর। জন নিজে এগিয়ে ভালো করে চারিদিক না দেখে আমাদেরকে সামনে এগোতে দিচ্ছেন না, আর প্রফেসর দুজনের একজন না একজন প্রতি পদেই একটা করে বিস্ময়কর ফুল বা পোকা দেখে একেবারে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ছেন। জলস্রোতের ডান ধার ধরে আমরা প্রায় 2-3 মাইল এলাম। তারপর হঠাৎ পৌঁছালাম একটা বেশ বড় ফাঁকা জায়গায়। ঝোপের একটা সারি একটানা গিয়ে কতকগুলো পাথরের ধারে শেষ হয়েছে। পুরো এলাকাটাই বড় বড় পাথরে ভর্তি। আমরা ঝোপের ভিতর দিয়ে এগিয়ে গেলাম পাথরগুলোর দিকে। ঝোপ প্রায় আমাদের কোমর সমান উঁচু। ঠিক সেই সময় একটা অদ্ভুত শীষ আর গড়গড় শব্দ পেলাম আমরা। হাত তুলে আমাদের থামতে বলে লর্ড জন ঝুঁকে নিচু হয়ে দ্রুত ছুটে গেলেন পাথরটার কাছে। তারপর সেই পাথরটার উপর দিয়ে উঁকি দিলেন। কিছু একটা দেখে
শিরদাঁড়া সোজা হয়ে গিয়েছে তার। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রয়েছেন সেই দিকে, আমাদের কথা যেন ভুলেই গেছেন। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে হাতের ইশারায় আমাদের এগুতে বলে হাতটা উঁচিয়েই রাখলেন, অর্থাৎ খুবই সাবধানে এগোতে বলছেন। জনের ইঙ্গিত থেকে স্পষ্টই বোঝা গেল যে পাথরের ওপাশে আশ্চর্য অথচ বিপজ্জনক কিছু একটা রয়েছে। গুঁড়ি মেরে তার পাশে পৌঁছে পাথরের উপর দিয়ে উঁকি দিলাম আমরা। সামনেই একটা গভীর গর্ত, সম্ভবত এটা আগে একটা আগ্নেয়গিরির মুখ ছিল। বাটির মতো গর্তটার কয়েকশো ফুট নিচে একেবারে তলায় সবুজ জল জমে রয়েছে। জলের চারপাশে নলখাগড়ার ঝালর, যেন ভৌতিক জায়গা। এখানে টেরোড্যাকটিলের একটা ঘিঞ্জি বস্তি রয়েছে। শয়ে শয়ে ওরা এখানে একত্র হয়েছে। জলের ধারে বাচ্চাগুলো কিলবিল করছে ঝাঁকে ঝাঁকে, আর ওদের মায়েরা হলুদ চামড়ার মতো ডিমে বসে তা দিচ্ছে। আমরা যে শব্দ শুনেছিলাম সেটা এইগুলোরই শব্দ। এখন কাছে আসায় শব্দের সাথে যোগ হয়েছে পটকা বিচ্ছিরি একটা কেমন ছাতা পড়া গন্ধ। আর উপরের দিকে পুরুষগুলো নিজের নিজের পাথরের উপর বসে আরাম করছে। দেখে মনে হচ্ছে যেন জীবন্ত নয়, মরা কিংবা শুকনো নমুনা যেন। একেবারে স্থির হয়ে বসে রয়েছে ওগুলো। লাল চোখগুলো কেবল এদিক ওদিক ঘুরছে, আর কচ্ছিত কখনো পাশ দিয়ে হরিণ উড়ে যেতে দেখলেই ইঁদুর ধরা ফাঁদের মতো ঠোঁট দিয়ে হঠাৎ করে আওয়াজ করে হরিণ ধরছে। পাতলা চামড়ার মতো বিশাল পাখা ভাঁজ করে বসেছে ওরা। এক একটাকে মাকড়সার জাল রঙের শাল জড়ানো বিশাল আকারের গুড়ির মতো দেখাচ্ছে। ছোট বড় সব মিলিয়ে সংখ্যায় কমপক্ষে 1000 খানেকের উপর হবে। দুই প্রফেসর তো আনন্দের সাথেই ওখানে সারাদিন কাটিয়ে দিতে রাজি। এত কাছ থেকে প্রাগৈতিহাসিক জীবন পর্যবেক্ষণ করার সুযোগ পেয়ে তারা সব ভুলে গেছেন। পাথরের ফাঁকে ফাঁকে মরা মাছ আর পাখিগুলো দেখিয়ে প্রফেসর দুজন জানালেন এই সবই ওদের খাদ্য। তারা দুজন দুজনকে অভিনন্দন জানালেন, কারণ এখন নিঃসন্দেহে প্রমাণ হয়ে গেল যে কোনো কোনো জায়গায় এইসব উড়ন্ত ড্রাগনের এত হাড় কেন দেখা গেছে। স্পষ্টই বোঝা যাচ্ছে যে পেঙ্গুইনের মতো এরাও দলবদ্ধ হয়ে বাস করে। চ্যালেঞ্জারের একটা মন্তব্যে সামারলি প্রতিবাদ করায় নিজেকে সঠিক প্রমাণ করার জন্য তিনি তার মাথা অনেকখানি সামনের দিকে বাড়িয়ে দিয়ে দেখতে চেষ্টা করলেন। সঙ্গে সঙ্গে আমাদের সবচেয়ে কাছে বসা পুরুষ টেরোড্যাকটিলটা কর্কশ উচ্চ কণ্ঠে শীষ দিয়ে 20 ফুট পাখা ঝাপটে আকাশে উঠে গেল। মাদিগুলো বাচ্চাদের সাথে জলের ধারে জড়ো হলো, আর প্রত্যেকটা প্রহরী আকাশে উঠল একের পর এক। সে এক অপরূপ দৃশ্য। প্রায় 100 বিদঘুটে জীবন্ত প্রাণী দোয়েলের মতো দ্রুত ডানা নেড়ে শোঁ শোঁ করে নেমে আসছে আমাদের মাথার উপর। অল্পক্ষণের মধ্যেই টের পেলাম এই দৃশ্য দেখে নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। নৃশংস প্রাণীগুলো আমাদের মাথার চারপাশে বিরাট চক্কর দিয়ে ঘুরছে, যেন তাদের শত্রুপক্ষকে জরিপ করে নিচ্ছে। তারপর ক্রমে নিচে নেমে এলো ওরা। চক্করের বৃত্তটা অনেক ছোট হয়ে এলো, শোঁ শোঁ করে ঘুরতে থাকলো আমাদের চারপাশে। এতগুলো শুকনো সশব্দ কালো পাখার ঝাপটা হেন্ডন বিমান ঘাঁটির বিমান প্রতিযোগিতার কথা মনে করিয়ে দেয়। জন চিৎকার করে বললেন, সবাই একসাথে জঙ্গলের দিকে ছুটুন, মহাবিপদ ঘটতে যাচ্ছে। রাইফেলটা গদার মতো ধরে ছুটলেন জন, সাথে আমরাও। আমাদের পালাতে দেখেই আক্রমণ করলো ওরা। খুব সামনে থাকা জিপগুলোর পাখার ছাপটা প্রায় মুখে লাগছে আমাদের। রাইফেলের কুঁদোর বাড়ি দিয়ে ঠেকাবার চেষ্টা করলাম, কিন্তু ওদের শরীর চামড়ার মতো, শক্ত বা আঘাত করার মতো কোনো জায়গা খুঁজে পেলাম না। হঠাৎ শাঁ শাঁ শব্দে লম্বা কালো গলা নিচু করে ঠক্কর দেওয়ার চেষ্টা করলো। তারপর একের পর এক নেমে আসতে লাগলো ওরা। সামারলি চিৎকার করে হাত দিয়ে মুখ ঢাকলেন, তার আঙুলের ফাঁক দিয়ে রক্ত ঝরছে।
গলার পিছনে একটা গুঁতো খেলাম আমি। প্রচণ্ড ধাক্কার চোটে মাথা ঘুরে উঠলো আমার। চ্যালেঞ্জার মাটিতে পড়ে গেলেন। তাকে তুলতে গিয়ে আরেক ঠোকর খেয়ে আমি তাঁরই ওপরে হুমড়ি খেয়ে পড়লাম। লর্ড জনের রাইফেল গর্জে উঠল। একটা ডানা ভাঙা টেরোড্যাক্টিল মাটির উপর ছটফট করছে আর আমাদের দিকে থুতু ছিটিয়ে গলা দিয়ে ঘর ঘর শব্দ করছে। বিরাট হাঁ করা ঠোঁট, রক্তবর্ণ গোল চোখ, পঞ্চদশ শতাব্দীতে আঁকা ঠিক একটা রাক্ষসের ছবির মতোই দেখাচ্ছে। ওর সঙ্গীরা গুলির শব্দ শুনে অনেক উপরে উঠে গেল, চক্কর দিতে লাগলো আমাদের মাথার উপর। জন চিৎকার করে বললেন, জলদি দৌড়ান। ঝোপের ভিতর দিয়ে হোঁচট খেতে খেতে আবার ছুটলাম আমরা। বড় গাছগুলোর কাছাকাছি পৌঁছাতেই আবার এক দফা আক্রমণ এলো। সামারলি পড়ে গেল। আমরা তাকে কোনো মতে তুলে নিয়ে ছুটে গাছের গুঁড়ির ভিতরে ঢুকে পড়লাম। এখন আমরা নিরাপদ। অত বড় পাখা নিয়ে ওরা কোনো মতেই ডালপালার ভিতরে ঢুকতে পারবে না। বেশ খানিকটা পরে আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে আমাদের ক্যাম্পের দিকে ফিরে চললাম। সবাই টানা হেঁচড়ায় আহত আর পরাজিত। অনেকক্ষণ পর্যন্ত আমরা দেখলাম বহু উপরে আকাশে ওরা উড়ছে। ওদের রক্তচক্ষু নিশ্চয়ই তখন আমাদের উপরেই নজর রেখেছে। আমরা আরও ঘন জঙ্গলে ঢোকার পর দেখলাম ওরা রণে ভঙ্গ দিল। ঝর্ণার ধারে থেমে সামারলি তার কপালের কাটা জায়গাটা জলেতে ধুয়ে নিলেন। আমি আমার গলার পিছনের ক্ষতটার পরিচর্যায় ব্যস্ত। জন রক্সটনের কোট কাঁধের কাছে ছিঁড়ে গিয়েছে, কিন্তু তার গায়ে দাঁতের সামান্য আঁচড় লেগেছে মাত্র। চ্যালেঞ্জার তার খোলা হাঁটুতে জল দিতে দিতে বললেন, হ্যাঁ, লক্ষ্য করার মতো বিষয় যে আমাদের এই ম্যালন ছেলেটা খোঁচা খেয়েছে আর জনের কোট দাঁতের কামড়েই ছিঁড়েছে, আর আমি ডানার বাড়ি খেয়েছি মাথায়। অর্থাৎ আমরা তাদের বিভিন্ন আক্রমণ পদ্ধতির একটা সুন্দর প্রদর্শনী দেখলাম। এটা ছিল আমাদের জীবন মরণ সমস্যা। এমন একটা জীবের হাতে মৃত্যুবরণ করার চেয়ে জঘন্য কোনো মৃত্যু আমি ভাবতেও পারি না। রাইফেল ছুঁড়তে বাধ্য হয়েছি বলে আমি দুঃখিত, কিন্তু না করে কোনো উপায়ও ছিল না। আমি বেশ কৃতজ্ঞভাবে বললাম, আপনি গুলিটা না ছুঁড়লে আমাদের আজ রেহাই ছিল না। হয়তো খুব একটা ক্ষতি হবে না এতে। এই জঙ্গলে এমন অনেক শব্দই হয়। গাছের ডাল বা গাছ ভাঙার শব্দ প্রায় গুলির শব্দের মতোই জোরালো। আর আমরা দেখেছি তা এই বনে বেশ ঘন ঘনই ঘটে। একদিনের জন্যে আমাদের যথেষ্ট উত্তেজনা গেছে। আমার মতে ক্যাম্পে ফিরে আমাদের ওষুধের সাহায্য নেওয়াই সবচেয়ে যুক্তিসঙ্গত হবে। কে বলতে পারে ওদের দাঁতে কোনো বিষ আছে কিনা। সম্ভবত পৃথিবীর কোনো মানুষই এমন একটা উত্তেজনাময় দিন কাটিয়েছে বলে আমার বিশ্বাস হয় না। ক্যাম্পে ফিরে আমাদের প্রবেশপথ যেমন রেখে গিয়েছিলাম ঠিক তেমনিই পেলাম, কিন্তু ভিতরে ঢুকে বোঝা গেল গেট বা দেওয়াল ভেঙে কেউ ভেতরে ঢোকেনি বটে, কিন্তু আমাদের অবর্তমানে কোনো শক্তিশালী জীব ঢুকেছিল ক্যাম্পে। পায়ের ছাপ বা অন্য কোনো চিহ্ন থেকে বোঝা গেল না সেটা কী ধরনের প্রাণী হতে পারে। শুধু একটা জিঙ্কো বাইলোবা গাছের ভাঙা ডাল থেকে বোঝা যাচ্ছে যে সে কোন পথে প্রবেশ করেছিল, আর তার অসীম শক্তির সাক্ষ্য দিচ্ছে আমাদের খাবারের সাপ্লাই। ওগুলো সব ছড়ানো ছিটানো রয়েছে মাটির উপর। একটা টিনের ভিতরের মাল মশলা বের করার জন্য ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়েছে সেটা। এক বাক্স কার্তুজ টুকরো টুকরো অবস্থায় মাটিতে পড়ে আছে। এমনকি একটা পিতলের গুলিও ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে পাশেই। আবার সেই অজানা ভয় আর শঙ্কা আমাদের ঘিরে ধরল। আলো ছায়ার মাঝে আমরা চেয়ে রইলাম ভাঙাচোরা জিনিসগুলোর দিকে। আহত হয়ে দুই প্রফেসরের মেজাজ এখন আরও চড়া। দুজনে তর্কে লেগেছেন যে আমাদের আক্রমণকারীরা টেরোড্যাক্টাইলাস নাকি ডাইমোফোডন। দুর্বোধ্য সব কঠিন শব্দ আর নামের ভিড়ে
টিকতে না পেরে একটু দূরে একটা পাথরে বসে একটা সিগারেট ধরালাম আমি। একটু পরে জনও এসে যোগ দিলেন আমার সঙ্গে। আচ্ছা ম্যালন, টিয়ারড্যাকটিলের আস্তানাটার কথা মনে আছে তোমার? খুব পরিষ্কার মনে আছে। কেন? ওটা একটা আগ্নেয়গিরির ছোট মুখ, তাই না? হ্যাঁ, ঠিক তাই। মাটিটা লক্ষ্য করেছিলে? মাটি কোথায়? পাথর বলুন। না, ওখানে নয়, জলের ধারে নলখাগড়াগুলোর পাশে। হ্যাঁ, নীলচে মাটি, অনেকটা কাদার মতো। নিজের মনেই বিড়বিড় করে জন বললেন, নীলচে মাটিওয়ালা আগ্নেয়গিরির ছোট মুখ। হ্যাঁ, তাতে কি? না, কিছু না। বলে ধীর পায়ে আবার ফিরে গেলেন তিনি প্রফেসরদের দিকে। সামারলি উচ্চস্বরে আর চ্যালেঞ্জার খাদে গমগমে গলায় তখনও তর্ক চালিয়ে যাচ্ছেন। সেই রাতে আবার শুনলাম নিজের মনেই স্বগতোক্তি করছেন জন। নীল কাদা, আগ্নেয় শিলার মাঝে নীল মাটি। তীব্র ক্লান্তিতে ঘুমের কোলে ঢুলে পড়ার আগে ওই কথাটাই শেষ কানে গেল আমার। জন ঠিকই বলেছিলেন যে ওদের দাঁতে কোনো রকম বিষ থাকতে পারে। পরদিন সকালে সামারলি আর আমি দুজনেই অসহ্য ব্যথা আর জ্বরে পড়ে রইলাম। চ্যালেঞ্জারের হাঁটুর অবস্থাও ভালো নয়, কোনো মতে খুঁড়িয়ে সামান্য চলতে পারছেন মাত্র। সারাদিন ক্যাম্পেই থাকলাম আমরা। জন সারাদিন আমাদের চারপাশের কাঁটা ঝোপের বেড়াটাকে আরও চওড়া আর উঁচু করার কাজে কাটালেন। সেদিন সারাটা দিন আমার কেবলই মনে হলো যে আমাদের প্রত্যেকের উপর কেউ আড়াল থেকে কড়া নজর রাখছে। কিন্তু কে বা কেমন করে নজর রাখছে তা কিছুতেই অনুমান করতে পারলাম না। এই অনুভূতিটা আমার মনে এতই গভীরভাবে দাগ কাটল যে প্রফেসর চ্যালেঞ্জারকে না জানিয়ে পারলাম না। তিনি এটাকে আমার জ্বরের ঘোরের মানসিক উত্তেজনা বলে উড়িয়ে দিলেন। বারবার আমি ঝট করে এদিক ওদিক চোখ ফিরিয়ে তাকালাম। প্রতিবারই মনে হলো যেন কিছু একটা দেখতে পাবো, কিন্তু না। আমাদের ঘন কালো কাটা ঝোপের বুনন আর বড় গাছগুলোর ঘন পাতার ভিতরে অস্বাভাবিক কিছুই নজরে পড়ল না। কিন্তু তবু আমার মন থেকে চিন্তাটা গেল না, বরং আরও জোরালো হলো, যেন হিংস্র কিছু একটা অলক্ষ্যে আমাদের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছে। ইন্ডিয়ান কুসংস্কারের কথাটা মনে পড়ল আমার। কুরুপুরি, বনের পিশাচ, যারা তার এলাকায় অনধিকার প্রবেশ করে তারা হয়তো এইভাবেই মানসিক অশান্তি ভোগ করে। মেপল হোয়াইট ল্যান্ডে আমাদের তৃতীয় রাত। নিভে আসা আগুনের চারপাশে সবাই আমরা ঘুমিয়ে আছি। হঠাৎ বিকট হুঙ্কার আর চিৎকারে আমরা একেবারে লাফিয়ে উঠলাম। এমন ভয়ঙ্কর শব্দ এর আগে কোনোদিন শুনিনি। আমাদের ক্যাম্পের কয়েকশো গজের ভিতর থেকেই আসছে শব্দটা। একটা ট্রেনের হুইসেলের মতোই কান ফাটানো জোরালো আওয়াজ, তবে অনেক গভীর আর হাড় কাঁপানো। অসহ্য ব্যথা আর ভয়ের আর্তনাদ। দুহাতে কান বন্ধ করলাম। রীতিমতো ঘামতে লেগেছি আমরা। ভয়ে আমাদের হৃৎপিণ্ড শুকিয়ে আসছে সবার। সারা জীবনের সব ব্যথা, দুঃখ, প্রতিবাদ যেন ওই চিৎকারের মধ্যে প্রতিফলিত হচ্ছে। ওই চিৎকারের মাঝেই আবার শোনা গেল একটা ভারী গমকের হাসি। গলার ভিতর থেকে একটা আনন্দের যেন গড়গড় শব্দ। 3-4 মিনিট চলল এই দ্বৈত ভীতিপ্রদ হুঙ্কার। গাছের পাতায় ভয়ার্ত পাখি উড়ে ঝটপট শব্দ তুলছে। তারপরে যেমন হঠাৎ করে আরম্ভ হয়েছিল, ঠিক তেমনি হঠাৎ করেই সব থেমে গেল। অনেকক্ষণ সবাই নীরব উৎকণ্ঠা নিয়ে বসে রইলাম। কিছু ডালপালা আগুনে ফেলে আগুনটাকে একটু উস্কে দিলেন জন। লকলকিয়ে জ্বলে উঠল আগুন। সেই লাল শিখায় সবার মুখের সন্ত্রস্ত ভাব ফুটে উঠল। ফিসফিস করে আমি জিজ্ঞেস করলাম, আসলে কি ছিল ওটা? জন বললেন, সকালেই জানা যাবে। ঘটনাটা কাছেই কোথাও ঘটেছে। গম্ভীর
থমথমে গলায় প্রফেসর চ্যালেঞ্জার বললেন, জুরাসিক যুগে যেসব বিয়োগান্ত নাটক হতো লেগুনের ধারে নলখাগড়ার ভিতর, তারই একটা নিজের কানে শোনার সৌভাগ্য হলো আজ আমাদের। সেখানে বেশি শক্তিশালী ডাইনোসররা কমজোরিগুলোকে কাদায় ঠেসে ধরে মারত। মানুষ যে অনেক পরে এসেছে এটা তাদের জন্য মঙ্গলজনকই হয়েছে। এই প্রচণ্ড শক্তির সামনে মানুষ তার লাঠি আর তীরধনুক নিয়ে কি করতে পারত? এমনকি আজকের দিনের আধুনিক রাইফেল নিয়েও যে মানুষ ওদের সাথে পারবে তেমন আশা কম। এক্সপ্রেস রাইফেলটাতে আদর করে হাত বুলিয়ে জন বললেন, আমি আমার এই ছোট্ট বন্ধুর ওপরই আস্থা রাখি, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে পশুর জয়ী হওয়ার সম্ভাবনাও নেহাত কম নয়। সামারলি হাত উঁচিয়ে বললেন, কিসের যেন আওয়াজ পেলাম। একটা অখণ্ড নীরবতার মাঝে ধূপ ধূপ করে একটা ভারী একটানা শব্দ শোনা যাচ্ছে। নিঃসন্দেহে কোনো বড় জন্তুর পায়ের শব্দ। থপথপ করে পা ফেলে পুরো ক্যাম্পটা ঘুরল জন্তুটা। তারপর ঠিক আমাদের গেটের কাছে এসে থামল। ওটার শ্বাস প্রশ্বাসের নিচু শব্দ কানে আসছে। মাত্র একটা দুর্বল বেড়ার ব্যবধান এখন রাতের বিভীষিকা আর আমাদের মাঝে। আমরা প্রত্যেকে নিজ নিজ রাইফেল তুলে নিলাম। জন বেড়া থেকে একটা ছোট্ট ঝোপ সরিয়ে বাইরে দেখার চেষ্টা করলেন। তারপর ফিসফিস করে জন বললেন, ওই যে দেখতে পাচ্ছি। জনের পাশে গিয়ে ঝুঁকে দাঁড়ালাম। আমিও দেখতে পেলাম গাছের ছায়ার পটভূমিতে খুব গাঢ় কালো একটা আকৃতি দেখা যাচ্ছে। উপুড় হয়ে বসে আছে। জন্তুটা বলিষ্ঠ, হিংস্র। আকারে একটা ঘোড়ার চেয়ে বড় হবে না, কিন্তু আবছা আকৃতিটা দেখেই বোঝা যায় যে অসীম শক্তি ওর। জন্তুটা একটু নড়ে উঠল, আর মুহূর্তের জন্য আমার মনে হলো যেন ওর সবুজ চোখ দুটো অন্ধকারে জ্বলে উঠল। পরক্ষণেই খসখস শব্দ এলো কানে। হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে ওটা। আমার রাইফেলটা ঠিক করে নিয়ে বললাম, জন্তুটা এবার লাফ দেবে। জন বললেন, গুলি করো না, গুলি করো না। নিস্তব্ধ রাতে গুলির আওয়াজ বহুদূর যাবে। কেবল একান্ত নিরুপায় হলেই তবেই শেষ উপায় হিসেবে ওটা ব্যবহার করবে। ওটা বেড়া পার হলেই আমরা শেষ। না, ওকে ভিতরে আসতে দেওয়া যাবে না। কিন্তু আপনারা গুলি করার আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন। হয়তো আমি এর মধ্যে একটা ব্যবস্থা করতে পারবো, দেখি। বলেই আগুনের কুণ্ড থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে সেই মেন গেটের দিকে এগোলেন জন। জন্তুটা একটা ক্রুদ্ধ গর্জন করে আরও সামনে এগিয়ে এলো। মুহূর্ত মাত্র দ্বিধা না করে গেট খুলে ছুটে বেরিয়ে গেলেন জন। হাতের জ্বলন্ত কাঠটা দিয়ে সজোরে ওর মুখে একটা খোঁচা মারলেন তিনি। জ্বলন্ত কাঠের আগুনে জন্তুটার মুখ দেখলাম মুহূর্তের জন্য। ব্যাঙের মাথার মতো একটা বিরাট মাথা, আর আবে ভর্তি কুষ্ঠ রোগীর মতো চামড়া, মুখে তাজা রক্ত খাওয়ার চিহ্ন। পরক্ষণেই দুরদার করে ঝোপ ভেঙে সেই ভয়াল রাতের বিভীষিকা অন্ধকারে অদৃশ্য হলো। জন ফিরে এসে কাঠটা আবার আগুনের মধ্যে ছুঁড়ে দিলেন। সামারলি বললেন, তোমার এমন ঝুঁকি নেওয়া কোনো মতেই উচিত হয়নি। বেশ সহজভাবে হেসে জন বললেন, আমার ধারণা ছিল আগুনকে ভয় পাবে জন্তুটা। অবশ্য আমাদের করারও আর কিছু ছিল না। লাফিয়ে ভিতরে ঢুকে পড়লে ওটাকে মারতে গিয়ে আমরা নিজেদের গায়েই গুলি করতাম। তারপর কথা শেষ করে জন একটা চুরুট বের করলেন। আশ্চর্য, এমন উত্তেজনাময় একটা কাজ করে আসার পরও আগুন ধরাতে বিন্দুমাত্র হাত কাঁপল না তার। এই ঘটনার পর জনের প্রতি শ্রদ্ধায় আমার মন ভরে গেল। মানুষের সাহসেরও একটা সীমা থাকে। চোখের সামনে এমন দুঃসাহসিক কাজ এর আগে কোনো মানুষকে আমি করতে দেখিনি। আচ্ছন্ন অভিভূত অবস্থায় আমার মুখ থেকে এতক্ষণ আর কোনো শব্দ বের হয়নি।
এবার নিজেকে একটু সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, কি ওটা? প্রফেসর দুজনের দিকে চেয়ে ইতস্তত করতে লাগলেন। চ্যালেঞ্জার মন্তব্য করলেন, ওটা এক ধরনের মাংসাশী ডাইনোসর। এর বেশি কিছু বলতে আমি রাজি নই। আমাদের মনে রাখতে হবে যে এমন অনেক প্রাগৈতিহাসিক প্রাণী রয়েছে যাদের সঙ্গে আমরা মোটেও পরিচিত নই। এখানে আমরা যত কিছু দেখব তাদের প্রত্যেকটারই নাম আমাদের জানা থাকবে এমন ধরে নেওয়া ভুল হবে। ঠিক বলেছেন। একটা আনুমানিক শ্রেণীবিভাগ করার চেয়ে বেশি কিছু করার চেষ্টা ভুলই হবে। আগামীকাল আরও হয়তো কিছু তথ্য পাবো যা আমাদের শনাক্ত করার কাজে আসবে। ততক্ষণ চলুন আমরা বিঘ্নিত ঘুম সেরে নিই। কিন্তু পাহাড়া ছাড়া আর নয়, এরকম জায়গায় আমরা ঝুঁকি নিতে পারি না। এরপর থেকে পালা করে এক একজনকে 2 ঘন্টা করে পাহারায় থাকতে হবে। ঠিক আছে, পাইপটা শেষ করে আমি প্রথম পাহাড় আরম্ভ করব। ডিউটি ভাগাভাগি হয়ে গেল। এরপর থেকে মেপল হোয়াইট ল্যান্ডে আমরা আর কখনো পাহারা ছাড়া রাত কাটাইনি। সকাল হলেই অল্পক্ষণের মধ্যেই আমরা খুঁজে পেলাম গত রাত্রের সেই হত্যাযজ্ঞের জায়গাটা। ইয়েলোডন মাঠেই ঘটেছে ঘটনা। বিভিন্ন জায়গায় জমাট বাঁধা রক্ত, আর সেই সাথে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বিরাট মাংসের টুকরোগুলো দেখে প্রথমে আমার ধারণা হয়েছিল যে বেশ কয়েকটা প্রাণী মারা পড়েছে, কিন্তু একটু খুঁটিয়ে পরীক্ষা করতেই দেখা গেল অনেক নয়, একটা জন্তুই বধ হয়েছে। বোঝা গেল যে ঘাতক আকৃতিতে ছোট হলেও নিহত জন্তুর তুলনায় অনেক বেশি শক্তিশালী। আমাদের 2 প্রফেসর বসে গেলেন টুকরো টুকরো বিশ্লেষণে। প্রত্যেক টুকরোতেই ধারালো নির্দয় দাঁত আর দুর্দান্ত শক্তিশালী থাবার স্বাক্ষর রয়েছে। কাদারে রঙের এক চাপ বিরাট মাংসের টুকরো নিজের 2 হাঁটুর উপর বিছিয়ে প্রফেসর চ্যালেঞ্জার বললেন, চূড়ান্ত সিদ্ধান্তে এখনো যেতে পারি না আমরা। বাঁকা তলোয়ারের মতো দাঁতওয়ালা বাঘের পক্ষেও এই ধরনের জখমের চিহ্ন রাখা সম্ভব। ওদের এখনো গভীর গুহায় মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু রাতে যে জন্তুটা দেখেছি সেটা আকৃতিতে অনেক বড়। তাছাড়া সেটা ছিল সরীসৃপ শ্রেণীর। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা খুব সম্ভব ছিল অ্যালোসস কিংবা মেগালোসরাস। ঠিক তাই। বড় মাংসাশী যে কোনো ডাইনোসরেরই কাজ হতে পারে এটা। এই শ্রেণীতেই রয়েছে অনেক ভয়াবহ হিংস্র প্রাণী। এরা একসময় পৃথিবীর অভিশাপ ছিল, এখন জাদুঘরের শোভা। নিজের রসিকতায় নিজেই উচ্চস্বরে হেসে উঠলেন চ্যালেঞ্জার। তার রসবোধ বড়ই কম, তাই নিজের স্থূল রসিকতাতেও তিনি নিজেই হেসে লুটিয়ে পড়েন। জন বললেন, আমরা জানি না যে আমাদের আশেপাশে কি রয়েছে, তাই শব্দ কম করাই ভালো। ওই বেটা যদি সকালের প্রাতরাশের জন্য ফিরে এসে আমাদের দেখতে পায়, তাহলে ব্যাপারটা মোটেই হাসির হবে না। জন চারিদিকে একবার তাঁর শিকারী চোখ বুলিয়ে নিলেন, তারপর জানতে চাইলেন, ভালো কথা, ইগুয়েনোডনটার চামড়ায় এই দাগটা কিসের? স্লেট রঙের আঁশযুক্ত চামড়ার উপরে পিচের গোল একটা ছাপ। আমরা কেউ কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না। সামারলি জানালেন যে 2 দিন তিনি এই রকম দাগ দেখেছেন একটা বাচ্চা ইয়েনোডনের গায়ে। চ্যালেঞ্জার কোনো মন্তব্য করলেন না, কিন্তু তার মধ্যে একটা প্রত্যয়ের ভাব প্রকাশ পেল, যেন ইচ্ছা করলেই ব্যাখ্যা দিয়ে তিনি আমাদের ধন্য করতে পারেন। জন সরাসরি তার মতামত জানতে চাইলেন। একটু খোঁচা দিয়ে চ্যালেঞ্জার বললেন, তা উপরওয়ালা যদি আমাকে মুখ খোলার অনুমতি দেন, আমি সানন্দেই মতামত ব্যক্ত করব। আপনাদের উপরওয়ালার প্রচলিত নিয়ম অনুযায়ী আমি অন্যের নির্দেশ মেনে চলতে তো অভ্যস্ত নই। জানতাম না যে এমন নির্মল একটা রসিকতায় হাসতে হলেও আবার অনুমতির প্রয়োজন হয়। জনকে শেষ পর্যন্ত মাফ চাইতে হলো তার ক্ষুব্ধ অভিমানী ছেলে মানুষের কাছে। তার ক্ষতে প্রলেপ পড়ার পর একটা ভাঙা ডালের উপর বসে বলতে আরম্ভ করলেন চ্যালেঞ্জার, যেন
হাজার ছাত্রের একটা ক্লাসে তিনি শিক্ষকতা করছেন। উফ, কি ভীষণ সাংঘাতিক উত্তেজনাপূর্ণ একটা রাত কাটলো। আচ্ছা, সত্যি কি ওই মৃত জন্তুটা একটা বাচ্চা ইউনোটন? কি বলার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রফেসর চ্যালেঞ্জার? জানা যাবে আগামী পর্বে। খুব শীঘ্রই ফিরব আমরা আগামী পর্ব নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গল্পকথক।